নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে আমি ডক্টর রাজদীপ মন্ডল আজ এমন একটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যা আজ পর্যন্ত আপনাদেরকে এইভাবে বলেছে বলে আমার মনে হয় না। এটি সেই হোমিওপ্যাথি ওষুধ যেটি আপনার শরীরের ব্লাডের উপর কাজ করবে, অর্থাৎ অ্যানিমিয়া যদি ঘটে থাকে তার উপরে কাজ করবে, আপনার ব্লাড ভেসেলসের উপর কাজ করবে, এছাড়া আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, লেফট শোল্ডার জয়েন্ট, লেফট ডেল্টয়েড মাসেলের উপর কাজ করবে করে সেখানে আপনার যে সমস্ত সমস্যা হয়ে থাকে সেই সমস্ত সমস্যাকে নিরাময় করবে, করে আপনাকে আরাম দিয়ে থাকবে। তো বন্ধুরা, আপনারা কি বুঝতে পারলেন আজকে আলোচ্য হোমিওপ্যাথি ওষুধটি কি? হ্যাঁ, মনে হচ্ছে ঠিক বুঝতে পারলেন না আপনারা। তো জানা যাক সেই হোমিওপ্যাথি ওষুধটি কি। সেই হোমিওপ্যাথি ওষুধটির নাম হচ্ছে ফেরামেট, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে ফেরাম মেটালিকাম। এটি একটি মিনারেল কিংডম থেকে নেয়া, অর্থাৎ আয়রন থেকে তৈরি একটি ওষুধ, যেটি আমাদের মাস্টার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান প্রথম প্রুভ করে নিজের ওপরে। তাই বন্ধুরা, এই ফেরাম মেটালিকাম হোমিওপ্যাথি ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন ফেরামেট আমাদের শরীরে কি কি কাজ করে থাকে, কি কি ভাবে আমাদেরকে উপকৃত করে থাকে। আর তার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন অন করে দিতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে, এবং সেই সাথে বন্ধুরা অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, প্লিজ প্লিজ প্লিজ। চলুন আজকে আলোচনা শুরু করা যাক। এই ফেরাম মেটালিকাম ওষুধটি সর্বপ্রথম আমাদের গুরুদেব অর্থাৎ মাস্টার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান নিজে প্রুভ করেন। এই ওষুধটি মায়াবেটিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে সোরা, এবং এটার টেম্পারামেন্ট হচ্ছে ইরিটেবল টেম্পারামেন্ট, এবং এটির ডায়াথিসিস হচ্ছে হেমারেজিক ডায়াথিসিস, অর্থাৎ আপনার শরীরের যে কোনো জায়গা থেকে খুব সহজেই রক্তপাত ঘটিয়ে থাকে। এবং এই ওষুধটি হচ্ছে হট, অর্থাৎ এর সমস্ত সমস্যা গরমে বৃদ্ধি পেয়ে থাকে, অর্থাৎ ফেরাম মেটালিকাম পেশেন্টরা হট পেশেন্ট হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক এটি আমাদের শরীরের কোন কোন অঞ্চলের উপর কাজ করে থাকে। এটি আমাদের ব্লাডের উপর কাজ করে থাকে, তথা ব্লাডে উপস্থিত রক্তকণিকা আরবিসি, ব্লাড ভেসেলস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, লেফট শোল্ডার জয়েন্ট, লেফট ডেল্টয়েড মাসেল, এছাড়া ব্রেন, নার্ভাস সিস্টেম, মিউকাস মেমব্রেন, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্কিনের ওপর কাজ করে থাকে। আরও শরীরের প্রায় প্রতিটি অংশে কাজ করে থাকে, তবে মেন এর কাজ কিন্তু হচ্ছে ব্লাডের ওপর, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ওপর। এছাড়া এটা হচ্ছে করে থাকে জয়েন্টের উপর কাজ করে থাকে। এবার জানা যায় এই ফেরাম মেটালিকাম ওষুধটি আমাদের শরীরের উপর কি কি ফিজিও প্যাথোলজিক্যাল চেঞ্জ করে থাকে, অর্থাৎ কি কি প্যাথোলজি চেঞ্জ করে থাকে। এক নম্বর হচ্ছে এটি প্রধানত রক্তের উপর কাজ করে। তার জন্য কি করে থাকে না, তাপমাত্রা বৃদ্ধির সাথে আরো দ্রুত অক্সিডেশন তৈরি করে, অর্থাৎ শরীরের রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যোগ করা এবং সেখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করে নিয়ে আসা, এই কাজটা খুব দ্রুততার সাথে করে থাকে। দুই হচ্ছে শরীরে যদি এটির ভারসাম্য ব্যাঘাত ঘটে থাকে তাহলে এটি কি করে না, শরীরের যে কোনো অংশকে শিথিল করে দেয়, অর্থাৎ ডাইলেট করে দেয়, বিশেষ করে রক্তনালীর ওপরে, কারণ সেখানকার যে ভ্যাসোমোটর নার্ভগুলো আছে সেগুলোকে প্যারালাইজ করে দেয়, দিয়ে কি করে সেখানকার ওয়ালটাকে ডাইলেট করে দেয়, অর্থাৎ আর্টারির ওয়ালগুলোকে ডাইলেট করে দেয়। এর ফলে কি হয়, ওই জায়গাতে খুব সহজেই রক্তগুলো একত্রিত হয়ে যায়, অর্থাৎ ব্লাড কনজেশন হয়, আর তার ফলে কি হয়, সেই জায়গা থেকে খুব সহজেই ব্লিডিং হয়, অর্থাৎ হেমারেজ হয়ে থাকে। তিন নম্বর হচ্ছে রক্তের উপর কাজ করার কারণে প্রথমে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসির সংখ্যা বৃদ্ধি করে এবং সেই সাথে লাল রঙের একটা মিথ্যে আভা সৃষ্টি করে, কিন্তু পরক্ষণেই আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার সংখ্যাকে কমিয়ে দেয়, আর যার ফলে কি হয়, শরীরে গভীরভাবে রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া সৃষ্টি হয়ে থাকে। তাহলে কিভাবে ফেরাম মেটালিকাম আমাদের শরীরে অ্যানিমিয়া সৃষ্টি করে সেটা আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার 4 নম্বর, এটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের উপরে অ্যাকশন করে, যার ফলে কি হয়, ডায়রিয়া, কনস্টিপেশন, ভমিটিং এর মতো সমস্যা তৈরি করে থাকে, এবং সেই সাথে এটি কি করে, ইন্টেস্টাইনের যে পেরিস্টালটিক অ্যাকশন, অর্থাৎ খাদ্য এক জায়গা থেকে আরেকটা জায়গায় যায় যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে পেরিস্টালটিক মুভমেন্ট। সেই পেরিস্টালটিক মুভমেন্টের একটা সমস্যা তৈরি করে, আর কি হয়, এর থেকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে ডিজিজ কন্ডিশন অ্যারাইজ করে থাকে, বিশেষ করে কনস্টিপেশন অথবা ডায়রিয়া অথবা ভমিটিং করিয়ে থাকে। 5 নম্বর হচ্ছে ব্লাড সার্কুলেশন, অর্থাৎ ব্লাড সঞ্চালনের উপর
কাজ করার কারণে এটি কি করে, ইন্টারস্টিশিয়াল যে ক্যানেল, সেই ক্যানেলের মধ্যে হঠাৎ করে রক্তচাপ বাড়িয়ে দেয়, আর কি হয়, সেখান থেকে রক্তক্ষরণ করিয়ে থাকে। এই গেল হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ অফ ফেরামেটালিকাম। ফেরামেটালিকাম আমাদের শরীরে কি কি প্যাথোলজি চেঞ্জ করছে সেগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো যে ফেরামেটালিকাম মেডিসিনটির কিনোট সিমটমস কি কি আছে। যে যে কিনোট সিমটমস দিয়ে আমরা ফেরামেটালিকামকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো। তার মধ্যে এক নম্বর হচ্ছে স্লাইটেস্ট নয়েজ লাইক ক্র্যাকিং অফ পেপার ড্রাইভ হিম টু ডিসপেয়ার, অর্থাৎ সামান্য আওয়াজ তাকে হতাশার দিকে নিয়ে যায়। যেমন হচ্ছে কাগজের খসখস আওয়াজ তাকে প্রচন্ডভাবে হতাশ করে দেয়। ভেরি গুড একটা সিমটমস। নেক্সট হচ্ছে চেঞ্জেবিলিটি। রেড স্পট বিকাম হোয়াইট সাচেস লিপ, টাং, ফেস অ্যান্ড মিউকাস মেমব্রেন অফ দ্য মাউথ, অর্থাৎ ফেরামেটালিকাম রোগীর মধ্যে প্রচন্ডভাবে পরিবর্তনশীলতার বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আর তার জন্য কি করে, রোগীর শরীরে লাল অংশ সাদা হয়ে যায় হঠাৎ হঠাৎ করে। বিশেষ করে কোন কোন জায়গায়, ঠোঁট, জিহ্বা, মুখ বা মুখের ভিতরে যে মিউকাস মেমব্রেন থাকে সেই সমস্ত অঞ্চলে। তো বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখার বিষয়, অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে চেঞ্জেবিলিটি, এই চেঞ্জেবিলিটি শুধু তার শারীরিকভাবে হয় না, তার মানসিকভাবেও কিন্তু চেঞ্জেবিলিটি আমরা দেখতে পাই, এবং সেটা আমরা বিস্তারিত মেন্টাল সিমটমে আলোচনা করব। 3 নম্বর হচ্ছে, অর্থাৎ নেক্সট হচ্ছে ভার্টিগো অন সিইং ফ্লোয়িং ওয়াটার, অর্থাৎ প্রবাহিত জল দেখে তার মাথা ঘোরে। কি মজার সিমটমস বলুন। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে যদি বলি, আপনারা সেটা বুঝতে পারবেন যে জলের উপর দিয়ে হাঁটার সময় তার মাথাটা ঘুরে গেল, অথবা জলে নামার সময় তার মাথাটা ঘুরতে থাকে, অথবা ব্রিজের উপর দিয়ে পারাপার হওয়ার সময় তার মাথাটা ঘুরতে থাকে। অর্থাৎ যখনই সেই জলের ফ্লো দেখতে পাচ্ছে তখনই তার মাথাটা ঘুরতে থাকছে। নেক্সট, ভমিটিং ইমিডিয়েটলি আফটার মিডনাইট or while eating, leaves table suddenly and with one effort vomits everything eaten and can sit down and eat again, অর্থাৎ মধ্যরাত্রের পর বমি হয়ে থাকে। এছাড়া খাওয়ার সময় হঠাৎ টেবিল ছেড়ে উঠে গিয়ে যা সেই পর্যন্ত যা খেয়েছে সবই সে বমি করে বার করে দেয়, দিয়ে আবার সে খেতে আসে। নেক্সট হচ্ছে কাপ অনলি ইন দ্য ডে টাইম, বেটার বাই ইটিং অ্যান্ড লাইং ডাউন, অর্থাৎ কাশি শুধুমাত্র দিনের বেলা হয়ে থাকে, আর এই কাশি খেয়ে শুয়ে পড়লে কাশিটা কমে যায়। নেক্সট হচ্ছে ফায়ারি রেড টাং ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ফেরামেটালিকাম, অর্থাৎ ফেরামেটালিকামের খুবই গুরুত্বপূর্ণ একটি সিমটমস হচ্ছে টাং সিমটমস। এই টাংটা কিরকম হয়ে থাকে, অর্থাৎ তার জিহ্বাটা কেমন হয়ে থাকে না, জ্বলন্ত আগুনের শিখা যেরকম লাল হয়ে থাকে না, সেই রকম লালচে হয়ে থাকে তার টাংটা। নেক্সট হচ্ছে অল সিমটমস রিলিভ বাই ওয়াকিং অ্যাবাউট স্লোলি, অর্থাৎ তার সমস্ত কষ্ট, সমস্ত সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে যদি সে হাঁটাচলা করে তাহলে সেগুলো উপশম হয়ে থাকে। এই গেল তার কিনোট সিমটমস, অর্থাৎ কার, ফেরামেটালিকামের কিনোট সিমটমস। এবার আমরা জানবো ফেরামেটালিকামের মেন্টাল সিমটমস, তার মেন্টাল স্পেয়ার, মেন্টাল সিমটমস গুলো কি কি থাকে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মেন্টাল সিমটমস। 1 নম্বর হচ্ছে রেস্টলেসনেস ড্রাইভিং আউট অফ বেড, এতটা চঞ্চল যে সে বিছানাতে স্থির থাকতে পারে না, স্থির থাকা সে পছন্দ করে না, অনবরত সে জায়গা পরিবর্তন করতে থাকে, অর্থাৎ বিছানা বদল করতে থাকে, এতটা রেস্টলেসনেস। নেক্সট হচ্ছে রেস্টলেসনেস মাস্ট ওয়াক অ্যাবাউট স্লোলি, তার মানে কি বলতে চাইছে না, সে এক জায়গায় স্থির থাকে না, অর্থাৎ ছটফট করতে থাকে, কিন্তু এই ছটফটানিটা সে দ্রুততার সাথে করতে পারে না। তার জন্য সে কি করে না, খুব ধীরে ধীরে হাঁটা চলার মাধ্যমে এই ছটফটানিটাকে প্রকাশ করতে থাকে। ছটফটানি তার মধ্যে থাকে, তার মানসিকভাবে চঞ্চল করে দিচ্ছে ভেতর থেকে ডাইনামিক্যালি, কিন্তু তার ফিজিক্যালি সে দ্রুততার সাথে এই রেস্টলেসনেসটাকে প্রকাশ করতে পারে না, কিন্তু তার জন্য সে কি করে, খুব ধীরে ধীরে আস্তে আস্তে পা ফেলে তার রেস্টলেসনেসটাকে বোঝানোর চেষ্টা করে। নেক্সট হচ্ছে চেঞ্জেবল মুড, যেটা আমরা কিনোট সিমটমের ক্ষেত্রে বলে এসেছিলাম। এই চেঞ্জেবল মুড অর্থাৎ তার মানসিক অবস্থা অনবরত পরিবর্তনশীল হতে থাকে। যেমন হচ্ছে যে কোনো কাজ সম্পূর্ণ না করে অনবরত কাজকে সে পাল্টাতে থাকে, বা এখন হাসছে তো তখন কাঁদছে, এইরকম চেঞ্জেবল হতে থাকে তার মুডটা। নেক্সট হচ্ছে ইরিটেবল মুড,
খুবই ইম্পর্টেন্ট এর মেন্টাল সিমটমসগুলো কিন্তু বন্ধুরা, ভালো করে শুনবেন। ইরিটেবল মুড, অর্থাৎ প্রচন্ড খিটখিটে মানসিকতা হয়ে থাকে সে। তার জন্য সামান্য চেঁচামেচি বা সামান্য আওয়াজ তাকে প্রচন্ডভাবে খিটখিটে করে তোলে, এতটাই খিটখিটে করে তোলে যে এগুলোর থেকে সে দূরে থাকতে চায়। একদম কোয়াইট প্লেসে, অর্থাৎ একদম শান্ত জায়গাতে সে থাকতে পছন্দ করে তার এই ইরিটেবল মুডের জন্য। নেক্সট হচ্ছে অ্যালমেন্টস ফ্রম অ্যাঙ্গার, অর্থাৎ তার সমস্ত মানসিক ও শারীরিক সমস্যা রাগ বা বিরক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এবার জানবো কিছু ফিজিক্যাল গাইডিং সিমটমস সম্পর্কে। তার মধ্যে প্রথমেই বলতে হয় ব্লাডের কথা, অর্থাৎ রক্তের উপরে একই কাজ করে থাকে না। রক্তের যে কোনো রোগের ক্ষেত্রে ভালো করে শুনবেন বন্ধুরা, যে কোনো রোগের ক্ষেত্রে তার ক্লান্তি বা অবসাদ থাকতেই হবে, না হলে আমরা ফেরামেটকে চয়েস করতে পারবো না। যেমন হচ্ছে ক্লান্তি সহ অ্যানিমিয়া, অর্থাৎ রক্তাল্পতা তার সঙ্গে ক্লান্তি বা অবসাদ থাকতেই হবে। শরীরের যে কোনো জায়গা থেকে রক্তপাত হলে সেই সাথে ক্লান্তি বা অবসাদ থাকাটা আবশ্যিক। এবার জানা যাক যে এই মেডিসিনের অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতার লক্ষণগুলি কেমন হয়ে থাকে। রক্তাল্পতার সাথে অবসাদ বা ক্লান্তি এটা তো থাকতেই হবে, এবং এর সঙ্গে আমরা যেগুলো দেখতে পাই সেটা হচ্ছে খিদে কম থাকা, খাওয়ার পরে বা মধ্যরাত্রে বমি হওয়া, পেটে অসহ্য যন্ত্রণা হওয়া। এছাড়া সেই সাথে দেখতে পাই যে কোনো উত্তেজনাতে তার ফ্যাকাশে মুখমণ্ডলটা লাল হয়ে যায়, কারণ অ্যানিমিয়ার জন্য মুখের ফেসটা কি হয়, ফ্যাকাশে হয়ে যায়, পেল হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি সে এক্সাইটেড হয়, উত্তেজিত হয়, তাহলে সেই ফ্যাকাশে মুখটা লাল হয়ে যায়, কারণ এটা হচ্ছে ফেরামেটের চেঞ্জেবিলিটি, যে গাইডিং সিমটমস, যে ক্যারেক্টার, চেঞ্জেবিলিটি ক্যারেক্টারের জন্য এই ঘটনাটা এখানে ঘটে থাকে। মহিলাদের ক্ষেত্রে এই রক্তাল্পতা কি কি সিমটমস আমরা পেয়ে থাকি না, মহিলাদের ক্ষেত্রে রক্তাল্পতা এবং তার সাথে অবসাদ বা ক্লান্তি এটা তো অবশ্যই থাকবে, ও সেই সাথে অল্প অল্প পরিমাণে মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়ে থাকে, অর্থাৎ মেনস্ট্রুয়াল ব্লিডিংটা পর্যাপ্ত পরিমাণে হয় না, স্ক্যান্টি হয়, খুব কম হয়। আর কি হয় না, এই রক্তস্রাবের রংটা মাংস ধোয়া জলের মতো হয়ে থাকে, অর্থাৎ ফিকে লাল রঙের মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হয়ে থাকে, এবং সেই সাথে কানের মধ্যে ভোঁ ভোঁ আওয়াজ হতে থাকে। আবার কোনো কোনো মহিলার ক্ষেত্রে মেন্স বন্ধ হয়ে গিয়ে নাক দিয়ে অথবা ফুসফুস থেকে রক্তপাত হতে থাকে। এই গেল হচ্ছে অ্যানিমিয়ার ক্যারেক্টার ফেরামেটালিকামের। এবার জানবো যে এই ফেরামেটালিকাম আমাদের শরীরে হেমারেজিক কন্ডিশন কিভাবে ঘটিয়ে থাকে, অর্থাৎ ব্লিডিং কিভাবে ঘটিয়ে থাকে না। শরীরের যে কোনো জায়গা থেকে রক্তপাত অর্থাৎ ব্লিডিং করিয়ে থাকা ফেরামেটের একটা ক্যারেক্টারিস্টিক সিমটমস। কারণ এই ওষুধটি কি করে না, ভ্যাসোমোটর নার্ভকে প্যারালাইজ করে দেয়, অর্থাৎ রক্ত নালীকে প্রসারিত ডাইলেট করে থাকে এই নার্ভ। কোন নার্ভ? ভ্যাসোমোটর নার্ভ। সেই নার্ভকে কি করে, এ প্যারালাইজ করে দেয়। আর তার ফলে কি হয়, আমাদের শরীরের যে কোনো জায়গা থেকে রক্তপাত অর্থাৎ ব্লিডিং হয়ে থাকে, এবং সেই যে ব্লিডিংটা হয়ে থাকে সেই রক্তপাতের রক্তটা ফ্যাকাশে জলের মতো হয়ে থাকে। নেক্সট হচ্ছে রিউমাটিজমের ওপর কি কাজ করে, অর্থাৎ বাত। ফেরামেটালিকামের রিউমাটিজম দেখা যায় সাধারণত লেফট ডেল্টয়েড মাসল ও লেফট শোল্ডার জয়েন্টের উপরে। এই মেডিসিনের বাতের ব্যথা সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে, এবং এই ব্যথা আস্তে আস্তে চলাফেরা করলে আরাম বোধ করে, এবং এই মেডিসিনের বাতের ব্যথাটা অসহতাজনক হয়ে থাকে, অর্থাৎ নামনেস হয়ে থাকে, এবং ঘাড়ের থেকে অর্থাৎ শোল্ডার থেকে ব্যথাটা এলবো অর্থাৎ কনুই এবং আঙুলের মাথা পর্যন্ত কিন্তু এটা রেডিয়েট করে থাকে। আর এই আঙুলের মাথা পর্যন্ত রেডিয়েট করার জন্য আঙুলগুলো নাড়াতে গেলে খুব কষ্ট বোধ করে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই ওষুধের বাতের ব্যথার সঙ্গে অবশ্যই অ্যানিমিয়া থাকতে হবে বন্ধুরা। রিউমাটিজম উইথ অ্যানিমিয়া ফেরামেটালিকাম ওষুধের গ্রেড ক্যারেক্টারিস্টিক্স একটা সিমটমস। কি বললাম? রিউমাটিজম উইথ অ্যানিমিয়া। এবার হচ্ছে কোমরের ব্যথা। কোমরের ব্যথা রাত্রে বৃদ্ধি পায় এবং শুয়ে থাকলে ব্যথাটা বৃদ্ধি পেয়ে থাকে, কিন্তু উঠে ধীরে ধীরে হাঁটাচলা করলে ব্যথাটা কিছুটা আরাম বোধ করে থাকে। নেক্সট হচ্ছে এর খিদে অর্থাৎ অ্যাপেটাইট। অ্যানিমিয়া ও সেই সাথে খিদে কম থাকা অথবা প্রচন্ড খিদে থাকা অথবা খাদ্যের প্রতি রুচি না থাকা,
এইরকম ক্যারেক্টার হয়ে থাকে। চেঞ্জেবিলিটি, সেই চেঞ্জেবিলিটি ঘুরে এলো বন্ধুরা। ফেরামেটের ক্যারেক্টারই হচ্ছে চেঞ্জেবল ঘটানো, তাই এখানেও সেই ঘটনা ঘটাচ্ছে ক্ষীরের ক্ষেত্রেও। অ্যানিমিয়া থাকছে এবং তার সাথে খিদে প্রচন্ড থাকতে পারে, অথবা কম থাকতে পারে, অথবা খাওয়ার প্রতি রুচি না থাকতে পারে। এই হচ্ছে ফেরামেটালিকামের অ্যাপেটাইট, খিদে। ফেরামেটালিকাম রোগী মাংস সহ্য করতে পারে না, খেলেই বমি হয়, অর্থাৎ মাংস কি করে, তার অ্যালার্জি ডেভেলপ করে ইন্টেস্টাইনে, যার জন্য সে ভমিট করে দেয়। গ্রেট গ্রেট সিমটমস ফেরামেটালিকামের। এই একটা লক্ষণের উপর ভিত্তি করে ফেরামেটালিকাম আমরা প্রেসক্রাইব করে থাকি, আমি তো করে থাকি বন্ধুরা। নেক্সট হচ্ছে কনস্টিপেশন, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য। কনস্টিপেশন এবং সেই সাথে কোমরের ব্যথা, এটা কিন্তু থাকতেই হবে, এবং তার সাথে অ্যানিমিয়া। তাহলে কি দাঁড়াচ্ছে? কনস্টিপেশন, কোমরের ব্যথা এবং তার সঙ্গে অ্যানিমিয়া। এই কম্বিনেশন যদি থাকে, ফেরামেটালিকাম ইজ দ্য গ্রেট মেডিসিন। এবং এই স্টুলটা কি হয়ে থাকে? ফেরামেটালিকামের স্টুলটা প্রচন্ড হার্ড হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, এটা বের হতে গেলে প্রচন্ড কষ্ট বোধ করে থাকে, এবং সেই সাথে স্টুলের আর্জিং এর কোনো তাগিদ থাকে না, কোনো তাগিদ থাকে না স্টুল পাস করার। তাহলে এতক্ষণ আমরা ফিজিক্যাল গাইডিং সিমটমস এর উপরে আমরা কি কি জানলাম? তার ব্লাডের উপর ফাংশন জানলাম, তার হেমারেজিক কন্ডিশনের কথা জানলাম, তার হচ্ছে অ্যানিমিয়ার কথা জানলাম, তার হচ্ছে রিমাটিজমের কথা জানলাম, তার হচ্ছে কোমরের ব্যথা, তার লাম্বাগোর কথা জানলাম, তার অ্যাপেটাইট জানলাম, তার কনস্টিপেশন জানলাম, এবং তার ফুড অ্যালার্জি অর্থাৎ মাংসের প্রতি যে অ্যালার্জি আছে সেটা জানলাম। এবার আমরা জানবো যে এই মেডিসিনের মোডালিটি, অর্থাৎ কোন সময় কোন কন্ডিশনে এর কষ্ট বৃদ্ধি পেয়ে থাকে এবং কোন কন্ডিশনে বা কোন সময় তার কষ্টটা আরাম বোধ করে থাকে। তা প্রথমে আমরা বলি অ্যামুলারেশন, অর্থাৎ আরাম বোধ করে কখন না? অ্যামুলারেশন ওয়াকিং স্লোলি আফটার রাইজিং, অর্থাৎ ওঠার কোনো একটা জায়গা থেকে ওঠার পরে ধীরে ধীরে হাঁটলে সে ভালো বোধ করে, আরাম বোধ করে। বৃদ্ধি অর্থাৎ অ্যাগ্রাভেশন মিডনাইট হোয়াইল সোয়েটিং সিটিং স্টিল আফটার কোল্ড ওয়াশিং, অর্থাৎ মধ্যরাত্রে বৃদ্ধি পেয়ে থাকে। এছাড়া ঘেমে গেলে, একভাবে অনেকক্ষণ একটা জায়গায় বসে থাকলে, অথবা ঠান্ডা জল নিয়ে ঘাটাঘাটি করলে তার সমস্ত লক্ষণ বৃদ্ধি পেয়ে থাকে। ওকে বন্ধুরা, আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। ফেরামেটালিকাম সম্পর্কে যতটা পারলাম আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। যদি এখান থেকে আপনাদের 1% ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে, এবং সেই সাথে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।